সবাইকে নমস্কার। আপনারা সবাই জানেন যে 22শে সেপ্টেম্বর 2025 থেকে নতুন জিএসটি রেট অ্যাপ্লিকেবল হয়ে গেছে ভারতবর্ষে। আর তার জন্যে সমস্ত গাড়ির রেটই কমে গেছে নতুন জিএসটি রেট আসার জন্যে। এবার কোন সেগমেন্টের গাড়িতে কত জিএসটি পার্সেন্টেজ ছিল, এই মুহূর্তে জিএসটি পার্সেন্টেজ কত হয়ে গেছে, সেটা নিয়ে বিস্তারিতভাবে আমি একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে এটাও বলেছিলাম যে সব গাড়িরই তো দাম কমছে। টাটা, মাহিন্দ্রা, হুন্ডাই, মারুতি আরও অনেক কোম্পানির সব কোম্পানিরই জিএসটি রেট চেঞ্জ হওয়ার জন্য গাড়ির দাম কমে যাচ্ছে। কিন্তু হুন্ডাইয়ের একটা অ্যাডভান্টেজ আছে, হুন্ডাইয়ের কিছু প্রি ডিফাইন্ড স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিগুলো যদি জিএসটি কমার পর অ্যাপ্লাই করে তাহলে হুন্ডাইয়ের গাড়ি বেচতে সুবিধা হবে অন্যান্য কোম্পানির থেকে। এবং হুন্ডাই যদি আরও কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারে, যেগুলো আমার মনে হয়েছিল যে হুন্ডাই অ্যাপ্লাই করলে আরও বেশি সুবিধা হবে গাড়ি বেচতে, তো সেটা নিয়ে বিস্তারিতভাবে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে নিতে পারেন। কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্যে, তিন রকমের কাস্টমার আছে, যাদের মধ্যে একজন ভাবছে যে আমি এখনই গাড়িটা কিনে নেব, জিএসটি রেটটা যেহেতু কমে গেছে, গাড়ির দামও পড়ে গেছে, এবার তারা ভাবছে যে গাড়িটা এখন কেনার সময়। আবার অনেকে ভাবছে যে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আমি এখন দেখি গাড়ি কিনতে পারি কি না। আবার কিছু কাস্টমার ভাবছে যে এই তো সবে জিএসটি কমলো, এখন ঠিকঠাক ডিসকাউন্ট দেবে কি দেবে না দেখার দরকার নেই, ডিসেম্বরে বা ইয়ার এন্ডে গিয়ে আমি গাড়িটা কিনবো, তাহলে হয়তো ডিসকাউন্টটা পেয়ে যেতে পারি। তো তাদের নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে, তাদের কখন গাড়িটা কেনা উচিত সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা হবে। কিন্তু তারই মধ্যে একটা ঘটনা ঘটে গেছে, এটাকে বলতে পারেন শেষ মেস। শেষ কম্পেনসেশন শেষ যেটা আছে তার একটা মেস হয়ে গেছে নতুন জিএসটি রেট আসার জন্য। কি হয়েছে, প্রত্যেক বছরের মতোই ডিলাররা এবছরেও প্রচুর গাড়ি প্রকিওর করেছে বা কিনেছে। এবার কিনেছে কিভাবে না, লোন দিয়ে কিনেছে। যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের থেকে ডিলাররা গাড়ি কিনেছে, যাতে করে তারা ফেস্টিভ সিজনে গাড়ি বেচতে পারে। ফেস্টিভ সিজনে তো গাড়ির ডিমান্ড বেশি হয়, তো সেই ডিমান্ড সাপ্লাইটাকে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্যে ডিলাররা প্রত্যেক বছরের মতো এবছরেও প্রচুর পরিমাণে গাড়ি প্রকিওর করে রেখেছে লোন দিয়ে। আগেও লোন দিয়ে কেনাকাটা করতো, এবারেও লোন দিয়েই কিনেছে। এবার কি হয়েছে, তারপর বলা হয়েছে যে জিএসটির রেট কাট হবে। এবার জিএসটির রেট কাট কি, যেটা 28% ছিল সেটা 18% হয়ে গেছে। আবার যেটা শেষ ছিল 3% বা 1%, 20% বা 22%, যেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তো সেই শেষগুলো সব অ্যাবলিশ হয়ে গেছে। গাড়ির ওপর কোনো কম্পেনসেশন শেষ বলে কিছু থাকলো না। নতুন জিএসটি রেট অনুযায়ী শুধুমাত্র জিএসটিটা অ্যাপ্লিকেবল হবে, পুরনো যে শেষটা সেটা অ্যাবলিশ হয়ে গেছে। এবার এই কম্পেনসেশন শেষটা, যেটা পেমেন্ট করে অলরেডি ম্যানুফ্যাকচারের থেকে গাড়ি কিনেছে ডিলাররা, গভর্নমেন্টের যে নোটিফিকেশানটা এসছে যে জিএসটি রেট কাট নিয়ে, সেটাই কিন্তু এরকমভাবে কোথাও বলা নেই যে এই কম্পেনসেশন শেষটা কোথাও অ্যাডজাস্ট হবে বলে। নতুন যে জিএসটি আছে তাতেই কম্পেনসেশন শেষটা অ্যাডজাস্টমেন্টের জন্য কোথাও উল্লেখ করা নেই। তো এবার ডিলাররা দেখছে যে কম্পেনসেশন শেষটা কোথায় অ্যাডজাস্ট করব, কারণ আইজিএসটি, এসজিএসটি বা সিজিএসটিতে অ্যাডজাস্ট করার কথা বলা নেই। তার ফলে কি হচ্ছে, 2500 কোটি টাকার একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। কি, ডিলাররা যে সমস্ত গাড়ি কিনেছে ফেস্টিভ সিজনে বা তার আগে, এখন নতুন জিএসটি রেটে বিক্রি করলে 2500 কোটি টাকার একটা লস হবে সমস্ত ডিলারদের। তো ডিলাররা চিন্তায় পড়ে গেছে। তো সেই জন্য ওরা ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন বা ফাডার শরণাপন্ন হয়েছে। এবার ফাডাও বুঝতে পারছে যে অল ওভার ইন্ডিয়া যে সমস্ত ডিলার আছে তাদের সব মিলিয়ে 2500 কোটি টাকার মতো একটা লস হয়ে যাবে কম্পেনসেশন শেষটা অ্যাডজাস্ট না করার জন্যে, এসজিএসটি বা আইজিএসটি বা সিজিএসটিতে অ্যাডজাস্টমেন্ট না করার জন্যে। তখন ফাডা কি করেছে, চেষ্টা করছে যে মিনিস্ট্রি লেভেলে কথা বলার কিংবা মন্ত্রী লেভেলে কথা বলার, যাতে এই প্রবলেমটাকে সর্ট আউট করা যায়। এবার যেহেতু এখন এই কম্পেনসেশন শেষের ব্যাপারটা পেন্ডিং অবস্থায় রয়ে গেছে, ডিলাররা তো লস করছে, ঠিক লস করছে না, যতটা প্রফিট করার কথা ছিল ঠিক ততটা প্রফিট হচ্ছে না, যেহেতু কম্পেনসেশন শেষটা অ্যাডজাস্টমেন্টের কোনো উল্লেখ নেই। তো এবার হয়েছে কি, যে নতুন রেট যখন এসছে, জিএসটি কাট হওয়ার পরে নতুন রেট যখন গাড়ির এসছে এক্স শোরুম, তাতে কিন্তু ডিলাররা ফার্দার ডিসকাউন্ট দিতে পারছে না, কারণ ওদের তো অলরেডি ওরা লসের খাতায় চলছে, কম্পেনসেশন শেষটা অ্যাডজাস্ট হয়নি বলে। এবার ডিসকাউন্ট যেহেতু দিচ্ছে না, তাই আগে
আমরা কয়েক মাস আগেও দেখেছি যে গাড়িতে 70,000, 80,000, 90,000 টাকার মতো অনেক গাড়িতে এরকম আছে যে ডিসকাউন্ট পাওয়া যেত, এবং তার জন্য যারা নতুন গাড়ি কিনছে তখন তারা 4-5টা শোরুমেও ঘোরাফেরা করতো। কোনো একটা শোরুম ধরুন সে ফর এক্সাম্পল বললো যে আমি আপনার এই গাড়ির এই ভেরিয়েন্টটায় 50,000 টাকা ডিসকাউন্ট দেবো, তখন সে ভাবলো, মানে কাস্টমার ভাবলো যে আমি আরেকটা শোরুমে যাই, গিয়ে দেখি কত ডিসকাউন্ট দিচ্ছে। তখন দেখলো আরেকটা শোরুমে গিয়ে যে ওখানে প্রায় 60,000 টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছে। আবার আরেকটা শোরুমে গেল, হ্যাঁ, নেগোশিয়েট করতে শিখে গেছে এখন কাস্টমার, আরেকটা শোরুমে গিয়ে দেখলো সেখানে হয়তো 70-75,000 টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছে। মানে এটা ক্যাশ ডিসকাউন্ট নয়, এটা ক্যাশ ডিসকাউন্ট প্লাস কর্পোরেট ডিসকাউন্ট প্লাস কিছু আপনাকে অ্যাসেসরিজ দিয়ে দিল কিংবা অন্য কিছু অ্যাডজাস্টমেন্ট করলো, সব মিলিয়ে একটা 70-75,000 টাকার মতো ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে কাস্টমাররা। তখন সেখান থেকেই গাড়ি কিনে নিল। এবার প্রথমবার দেখুন, প্রথম যে শোরুমটায় গেছিলো সেটায় 50,000 টাকার মতো ডিসকাউন্ট পাচ্ছিল। লাস্ট যে শোরুমটা যেখান থেকে ডিলটা ফাইনালাইজ করলো সেখান থেকে 75,000 টাকার মতো ডিসকাউন্ট পেল, অর্থাৎ 25,000 টাকার মতো একটা ডিফারেন্স তৈরি হলো। কিন্তু এই মুহূর্তে এখন যদি কাস্টমাররা ওই শোরুম টু শোরুম ঘোরাফেরা করে, হ্যাঁ, অনেক কাস্টমার আছেন যারা এরকম ভাবছেন যে জিএসটি তো কমে গেছে, দাম কমে গেছে, লজ্জায় ওরা আর ডিসকাউন্টের জন্য বলছেই না, কিন্তু ডিসকাউন্টের জন্য বলা উচিত। এবার ডিসকাউন্টের জন্য যখন বলছে তারা, তখন দেখছে কোনো একটা শোরুমে গিয়ে, আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন একটা গাড়ির ডিসকাউন্ট মডেল বললো যে 10,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, আবার আরেকটা শোরুমে গেল, সেখানে দেখলো 12,000 টাকার মতো ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অর্থাৎ 2-3টে শোরুম যদি ঘোরেন তাহলে দেখবেন যে ডিসকাউন্টের মধ্যে যে গ্যাপটা, অর্থাৎ একটা শোরুমে ধরুন 20,000 টাকা পাচ্ছেন, আরেকটায় ধরুন 22,000 টাকা পাচ্ছেন। এরকম নয় যে একটায় 20,000 আরেকটায় 35,000 টাকা পাচ্ছেন, মানে ডিফারেন্সটা কমে গেছে, কারণ ডিলারদের হাতে সেরকমভাবে ডিসকাউন্ট দেওয়ার জায়গাটাই কমে গেছে। সুতরাং আপনি যদি এখন ভাবেন যে আমি শোরুম টু শোরুম ঘোরাফেরা করব, যে ডিসকাউন্টটা যত বেশি পাওয়া যায় তত পাওয়ার চেষ্টা করব, তাহলে কিন্তু খুব ভুল হয়ে যাবে। তাতে আপনার অর্থ ব্যয়ও হবে, সময়ও ব্যয় হবে। সময়ের দাম আছেন, তাই না? তো আপনি যদি 1,000-2,000 টাকার জন্য ভাবেন যে আমি একটা অন্য শোরুমে যাব, হ্যাঁ আপনি করতে পারেন, 2-3টে শোরুমে ফোন করে কথা বলে রাখতে পারেন, কিন্তু ভাববেন না যে ম্যাসিভ ডিসকাউন্টের একটা ডিফারেন্স চলে আসবে। কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই সময়টা কি আপনার গাড়ি কেনার জন্য আদর্শ সময়, হ্যাঁ অবশ্যই আদর্শ সময়, এই সময়টাই গাড়ি কেনার জন্যে। কেন, সেটা আবার আরেকটু পরে আসছি। যখন ডিসেম্বরে গাড়ি কেনা উচিত নয় কি উচিত সেটা যখন বলবো, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখন গাড়িটা কেনা উচিত কি উচিত না, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে এই মুহূর্তে গাড়ি কিনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, যদি আপনার রিকোয়ারমেন্ট খুব হাই হয়। এবার সেকেন্ড কথা হচ্ছে যে সেকেন্ড হ্যান্ড বায়ার, মানে আমি কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে মধ্যবিত্তরা নতুন গাড়ি কিনছে না, মানে এন্ট্রি লেভেল হ্যাচব্যাক সেগমেন্টে যে সেলটা কমে গেছে, সেটা সেল কমে যাওয়ার আসল কারণ হচ্ছে সেকেন্ড হ্যান্ড মার্কেটটা বুম করা। ইনফ্যাক্ট এরকম সিচুয়েশান এখন যে প্রত্যেক বছরে যত পরিমাণ নতুন গাড়ি বিক্রি হয় তার থেকে বেশি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হচ্ছে। এর কারণটা আমি বলেছিলাম যে ধরুন 6 লাখ 7 লাখ টাকা দাম একটা গাড়ির, এন্ট্রি লেভেল হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি, ধরুন মারুতি আল্টো, এসপ্রেসো, সেলেরিও বা ওয়াগনার, এই সমস্ত গাড়িগুলো লোক দেখছে। এবার সেটার দাম ধরুন 6-7 লাখ টাকা রেঞ্জে সে দেখছে। এবার সে যখন সেকেন্ড হ্যান্ড মার্কেটে যাচ্ছে তখন দেখছে যে 6-7 লাখ টাকা দাম দিলে আমি একটা ভালো সিদান গাড়ি পেয়ে যাচ্ছি, হয়তো আমি একটা নতুন টাইপেরই ডিজায়ার গাড়ি পেয়ে যেতে পারি, কিংবা একটু পুরনো আমি হন্ডা সিটি গাড়ি পেয়ে যেতে পারি, তো আমি কেন পুরনো গাড়ি নেবো না? এবং সে এই জন্যও প্রিপেয়ার হয়ে যাচ্ছে যে গাড়ি কেনার পর অন্তত 50,000 থেকে 1 লাখ টাকার মতো খরচা হতে পারে যদি গাড়িটায় কিছু ডেন্টিং পেন্টিং রিপেয়ার করানোর ব্যাপার থাকে। সুতরাং সেটার জন্যও কাস্টমার প্রস্তুত হয়ে যাচ্ছে, আর সেই জন্যই সেকেন্ড হ্যান্ড গাড়ির বিক্রিটা বেড়ে গেছিলো। এবার কথা হয়েছে কি, যেহেতু জিএসটি রেট কাট হয়েছে তাই অনেক গাড়ির রেট অনেক কমে গেছে। আমি একটা উদাহরণ দিই, এসপ্রেসো যে গাড়িটা আছে সেটার একটা ভেরিয়েন্টে 1,29,600 টাকার মতো রেট কাট হয়েছে, মানে জিএসটির জন্যে দাম কমে গেছে। আবার আল্টো কেটেনের একটা ভেরিয়েন্ট আছে যেটায় 1,07,600 টাকার মতো দাম কমেছে। সেলেরিও গাড়িতে 94,100 টাকার মতো ম্যাক্সিমাম রেট কমেছে। ওয়াগনারে 79,600 টাকার মতো দাম কমেছে। ইগনিস গাড়ির একটা ভেরিয়েন্টে ম্যাক্সিমাম 71,300 টাকার মতো
দাম কমেছে। ইনফ্যাক্ট সুইফটেরও একটা মডেলে 84,600 টাকার মতো রেট কাট হয়েছে জিএসটি এফেক্টটা আসার জন্যে। এবার যেহেতু জিএসটির এফেক্ট এসেছে, দাম কমে গেছে গাড়িগুলোর, এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের দামগুলো কমে গেছে, এখন মানুষ ভাববে কি যে আমার যা বাজেট ছিল সেই বাজেটের থেকে অনেক কম দামে আমি একটা এন্ট্রি লেভেল হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি পেয়ে যাচ্ছি, তাহলে আমি এন্ট্রি লেভেল হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি নেবো না কেন? সুতরাং এন্ট্রি লেভেল হ্যাচব্যাক কেনার একটা পসিবিলিটি বেড়ে যাচ্ছে। কিন্তু এই অবস্থায় যে সমস্ত কাস্টমাররা ঠিক করে রেখেছে যে এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের দাম কমেছে, সুতরাং সেকেন্ড হ্যান্ড যে সমস্ত গাড়িগুলো আছে যেগুলো এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের আগে যা দাম ছিল সেই রকম সেগমেন্টেরই বা সেই রকমেরই দামের লেভেলের আছে, এবং যারা ভাবছে যে আগের যে দামটা ছিল এন্ট্রি লেভেল হ্যাচব্যাকে সেই দামে যে সমস্ত গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড মার্কেটে পাওয়া যাচ্ছিল সেগুলোর দামও কমবে, সুতরাং তারাও বার্গেনিং শুরু করবে। মানে সেই সমস্ত কাস্টমাররা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইছে তারা এবার সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়ে বার্গেনিং শুরু করবে। তারা বলবে যে এন্ট্রি লেভেল হ্যাচব্যাক আমি নেবো না কেন, এটার দাম 1 লাখ টাকা কমে গেছে, ওটার দাম 80,000 টাকা কমে গেছে। সুতরাং সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে সমস্ত ডিলাররা আছে তাদের মধ্যে একটা কাটথ্রোট কম্পিটিশান অবশ্যই বেড়ে যাবে। আর সেকেন্ডলি তাদের এরকমও সিচুয়েশান হতে পারে যে একদম নেক টু নেক প্রফিট রেখে তাদের গাড়িগুলো বেচে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ সেকেন্ড হ্যান্ড মার্কেটেও এখন একটা বিশাল কম্পিটিশান চলে আসছে, যার জন্যে গাড়িগুলোর দাম পড়তে বাধ্য। এবং এই সময়টাই হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আদর্শ সময়, যেখানে আপনি ভালো মতো নেগোশিয়েট করতে পারবেন সেকেন্ড হ্যান্ড ডিলারদের সাথে যে এন্ট্রি লেভেল হ্যাচব্যাকে তো দাম কমে গেছে, তাহলে সেকেন্ড হ্যান্ড যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোর দাম কমবে না কেন? সুতরাং প্রফিট কম রেখে এখন সেকেন্ড হ্যান্ড ডিলাররাও চাইবে যে গাড়িটাকে বিক্রি করে বেরিয়ে যেতে। সুতরাং সেকেন্ড হ্যান্ড মার্কেটের জন্যও কিন্তু এটা আদর্শ সময়। এবার থার্ড পয়েন্ট, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি একটা কাস্টমার যে এই সমস্ত জিনিসগুলো দেখে নিয়েছে, যে দেখছে যে ফার্স্ট হ্যান্ড মার্কেট নতুন গাড়ি কিনতে গেলে জিএসটির রেট কাট হওয়ার জন্য অনেক দাম কমে যাচ্ছে, গাড়ির দাম কমে যাওয়ার জন্য ডিসকাউন্ট আর পাওয়া যাচ্ছে না। তো তারা এখন ভাবছে থাক, এখন ডিসেম্বর মাসে গাড়ি কিনবো, ডিসেম্বর মাসে সব কোম্পানির গাড়িগুলো ডিসকাউন্ট দিতে শুরু করে, তো আমি তখন গাড়ি কিনবো। এবার এইখানেই হয়ে যাবে একটা গ্যাম্বল। এবার এই গ্যাম্বলটা কীরকম হবে আপনাকে বলছি। আইদার আপনার ফরে যেতে পারে কিংবা আপনার এগেনস্টে যেতে পারে। এবার এগেনস্টে কী করে যাবে সেটা বলে দিই। এই মুহূর্তে ডিলারের কাছে, মানে ডিলারের যে ওয়্যার হাউস আছে সেখানে 5.5 লাখ থেকে 6 লাখের মতো গাড়ি রাখা আছে। আগে যে সমস্ত গাড়িগুলো কিনেছে সেগুলো এখনও স্টোর হয়ে আছে। এবার সেই গাড়িগুলোকে বিক্রি করবে, জিএসটি কম রেট দিয়েই বিক্রি করতে থাকবে। এবার যেহেতু মানুষের মধ্যে একটা ক্রেজ আছে যে জিএসটি রেট কমে গেছে গাড়ি কিনবো, সুতরাং গাড়িগুলো ফাস্ট মুভিং হয়ে বিক্রিও হতে থাকবে। এবার ফেস্টিভ সিজন আছে, সেই জন্যে লোকে গাড়িও কিনতে থাকবে। এবার প্রত্যেক মাসে আপনি গাড়ি কেনা দেখুন, আমি যে সমস্ত ভিডিওগুলো করি প্রত্যেক মাসে কত সেল হয়েছে কোন কোম্পানির গাড়িগুলো, তাতে আপনি দেখবেন যে 3 থেকে 3.5 লাখের মতো প্রত্যেক মাসে গাড়ি বিক্রি হয়ে থাকে। অর্থাৎ 2-3 মাসে আমি যদি ধরেও নিই কম করে 3 লাখ গাড়ি বিক্রি হবে, ফেস্টিভ সিজনে বেশি হয়, যদি ধরেও নিই 3 লাখের মতো গাড়ি বিক্রি হবে, তাহলে কিন্তু 6 থেকে 7 লাখের মতো গাড়ি ডিসেম্বরের মধ্যে বিক্রি হয়ে যাওয়ার কথা। এবার যেহেতু এই গাড়িগুলো পুরনো দামে পাওয়া গাড়ি, যেগুলো জিএসটি রেট অবশ্যই বেশি কিন্তু তাদের বেস প্রাইসটা তো কম ছিল, এবার যখন এই গাড়িগুলো আস্তে আস্তে শেষ হতে থাকবে তখন নতুন গাড়ির জন্য ইন্ডেন্ট আসতে থাকবে বা রিকোয়ারমেন্ট আসতে থাকবে, ডিলাররা বলবে ম্যানুফ্যাকচারারকে যে নতুন গাড়ি দাও। এবার নতুন গাড়ি যখন আসতে থাকবে, ইট ইজ কোয়াইট পসিবল যে ওই গাড়িগুলোর যে বেস প্রাইস সেগুলো 5 থেকে 6% ইভেন মোর দ্যান দ্যাট বেড়ে যেতে পারে। এবার আপনি বলবেন যে গাড়ির দাম তো জেনারেলি জানুয়ারি মাসেই বাড়ে, কিন্তু এরকম হতে পারে যে ডিসেম্বর মাসের আগেই এই সমস্ত গাড়িগুলোর দাম বেড়ে যেতে পারে যদি 5.5 থেকে 6 লাখ গাড়ি আস্তে আস্তে শেষ হয়ে যায়। রিকোয়ারমেন্ট বেশি, গাড়ি তাড়াতাড়ি শেষ হবে, সুতরাং ডিসেম্বর মাস আসার আগেও গাড়ির দাম বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যে ভাবছেন যে ডিসকাউন্ট পাবেন ডিসেম্বর মাসে, সেই পসিবিলিটিটা কিন্তু কমে যাবে। এবার ধরুন এই শেষটা অ্যাডজাস্ট হয়ে গেল, অর্থাৎ আপনি যদি ডিসেম্বরে গাড়ি কেনেন তাহলে পসিবিলিটি আছে যে বেশি দাম দিয়ে গাড়িটা কিনতে হতে পারে। এবার আরেকটা কেসও হতে পারে, ডিসকাউন্ট দিয়েও আপনি গাড়িটা পেয়ে যেতে পারেন। কীরকম? যে ধরুন এই যে ফাডা বলেছে আমরা মিনিস্ট্রি লেভেলে কথা বলবো, শেষ অ্যাডজাস্ট করার জন্য বলবো। এবার এই কথাবার্তার দরুন যদি কম্পেনসেশন শেষটা জিএসটির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, তখন ডিলাররা দেখবে যে আমাদের তো আলটিমেটলি লস আর হচ্ছে না, তখন ওরা ডিসকাউন্ট দিতে থাকবে গাড়িতে। এবার ডিসকাউন্ট যদি দিতে থাকে তখন নর্মাল সিচুয়েশানে
গাড়ির দাম তো বাড়বে, নতুন গাড়ি যখন আসবে তখন তো বেস প্রাইস বেড়েই যাবে, কিন্তু বেস প্রাইস বাড়লেও তখন ডিলারের হাতে অনেকটা জায়গা থাকবে ডিসকাউন্ট দেওয়ার মতো। সুতরাং ডিসেম্বরে যদি আপনি তখন গাড়ি কেনেন তখন হয়তো আপনি প্রফিটেবল পজিশানে থাকতে পারেন, গাড়ির দাম যদিও বাড়ে ডিসকাউন্ট পেয়ে আপনি হয়তো গাড়িটা একটা রিজনেবল রেটে পেয়ে যেতে পারেন। কিন্তু এটা আশা করবেন না যে এখন যে রেট পাচ্ছেন তার থেকে কমে পাবেন, বেশিও পেতে পারেন আবার কমও পেতে পারেন। সুতরাং ডিসেম্বরে গাড়ি কেনাটাও অবশ্যই একটা গ্যাম্বেল হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওতে এটাই বলার ছিল যে 3 রকমের কাস্টমার যারা গাড়ি কিনতে চাইছে তাদের কি করা উচিত এই মুহূর্তে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আমি গাড়ির ভিডিও নিয়ে মাঝে মাঝেই আসতে থাকি এই চ্যানেলে। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।